হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে বাচ্চাদের ক্লাস পার্টি দিয়েই ভিডিওটা শুরু করেছি। আজকে আমার 2 ছেলের ক্লাস পার্টি ছিল। এটা কিন্তু 30 তারিখের ভিডিও। ওদের পরীক্ষা শুরু হয়েছে আজকে, মানে সোমবার থেকে। ক্লাস পার্টির পরের দিন স্কুল বন্ধ ছিল। ওদেরকে রেস্ট দিয়েছে পড়াশোনার জন্য। আর 30 তারিখে পার্টিটা হয়েছে। তো সবাই মিলে কিন্তু এই বাচ্চারা মজা করে নিচ্ছে। ক্লাস পার্টিটা কারোর জন্য সুখের, আবার কারোর জন্য কিন্তু কষ্টের। ওরা যেহেতু নিচের ক্লাস থেকে উপরের ক্লাসে উঠতেছে, ওরা কিন্তু খুবই খুশি। আর যারা 5-এ আছে ওরা যেহেতু বিদায় নেবে, অনেকে দেখছিলাম কান্না করে বের হচ্ছে। এই যে নীল গেঞ্জি পরে বসে আছে, ওই কিন্তু আমার মেজো ছেলে। ও কিন্তু ক্লাস 3-তে পড়ে 4-এ উঠবে। তো ওদের ক্লাস টিচার নিয়ে বসেছিল, একটু ভিডিও করে নিলাম। তারপর কিন্তু বাসায় চলে এসেছি। এখানে পার্টি থেকে যে যে খাবার দিয়েছে সেগুলোই ওদেরকে খুলে দিচ্ছি, ওরা খেয়ে নেবে। অন্য সব বার কিন্তু সব সময় হয়তো মোরগ পোলাও বা পোলাও রোস্ট ওইগুলো দেয়। আজকে একটু ভিন্ন খাবার দিয়েছে দেখছি, মানে রান্নাবান্নার কোনো ঝামেলাতে যায়নি, রেডিমেড খাবার অর্ডার দিয়ে নিয়ে এসেছে। আর এই যে দেখুন, এই প্লেটগুলো কিন্তু ওদেরকে স্কুল থেকে গিফট করেছে। ক্লাস পার্টির জন্য যে একটা নির্দিষ্ট টাকার পরিমাণ থাকে, তার বাইরেও কিন্তু আমার মেজো ছেলেটা টাকা জমা দিয়েছিল ওর ক্লাস টিচারের কাছে। সেজন্য কিন্তু এরকম একটা গ্লাসের মধ্যে ছবি প্রিন্ট করা পেল, সেটা পেয়ে তো সে মহা খুশি। আচ্ছা, এখন যে আমি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি তা কিন্তু আমার সন্ধ্যার পর আমি কিন্তু প্রত্যেকটা রুমের বিছনার যে কম্বলগুলো আছে সেগুলো এখন ভাঁজ করে নেব। মানে বিকালে শুলে কিন্তু কম্বল ছাড়া এখন আর শোয়া যায় না। আমার এই ভিডিওটা কিন্তু গতকালকে আপলোড করার কথা ছিল, কিন্তু এত বেশি ব্যস্ততায় দিন যাচ্ছে। ওদের বার্ষিক পরীক্ষা চলে এসেছে, ওদের স্কুলে আসা যাওয়া, ওদের পড়ালেখায় এক্সট্রা সময় দেওয়া, সেজন্য কিন্তু আর ভিডিওটা গতকালকে আপলোড করতে পারিনি। কি ভিডিও আপলোড করব সেটাও আমার মাথায় আসছিল না। তো সন্ধ্যার পরে যে কাজগুলো করি এখন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের কাছে লাইকটা যেতে ভুলে গেছি, সেজন্য কিন্তু আপনারা লাইক দেননি। যারা ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি, সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি তো আপনাদের সাথে আমার সন্ধ্যা রুটিনটা অবশ্যই শেয়ার করছি, সাথে কিন্তু এই বেহিসাবি মানুষটা যে 1 মাসের হিসাব করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই 15 বছর বিবাহিত সংসারে আমি কোনো দিন হিসাব করে চলিনি, কিন্তু কেন জানি মনে হচ্ছিল যে এত টাকা খরচ করি, একটু হিসাব করে দেখি না যে আমার 1 মাসে কত টাকা খরচ হয়। সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। প্রতি মাসেই কিন্তু একটা কনফিউশনের মধ্যে থাকি, আসলে আমার প্রতি মাসে কত টাকা খরচ হয় আমি জানি না, বা আমার কোনো বাজেটও থাকে না, টাকা আসে বা আমি ওইভাবেই খরচ করি। তো ভাবলাম যে আমি একটা মাস হিসাব করে চলে দেখি যে আসলে আমার প্রতি মাসে কত টাকা খরচ হয়। আর আমার যে খরচটা হয় সেটা কিন্তু পুরোপুরি আমার বাচ্চাদের নিচে বেশি খরচ হয়, কারণ ওদের পড়ালেখার নিচে দেখবেন আমি যে হিসাবটা আপনাদের দেখাবো, ওদের পড়ালেখার নিচে আমার অনেক খরচ। কারণ এটা আমি কোনোভাবেই কমাতে পারবো না, কারণ এই খরচগুলো একদম নির্ধারিত। ওদের পড়ালেখা, ওদের টিফিন, ওদের গাড়ি ভাড়া, মানে ওদের খাওয়া দাওয়া, সেটা তো আসলে কোনোভাবেই কম করা সম্ভব না। যেখানে যেটা খরচ হওয়া প্রয়োজন সেটা তো খরচ হবেই। আর আমি কখনোই হিসেব করে চলতে পারি না, এটা জানে আমার একটা বদ অভ্যাস। যখনই হাতে টাকা আসে আমি টাকা খরচ করি। হিসেব করে চলি না তার মানে এই না যে আমি অনেক বেশি বেহিসেবি টাকা অযথা নষ্ট করি। যখন যেটা প্রয়োজন সেটা আমি করি। মানে সংসার চালাতে গেলে তো আসলে সেগুলো লাগবেই। অনেক ইউটিউবার আপুদেরকে কিন্তু দেখেছি যে তারা হিসেব করে, সেটা ভালো হিসেব করে চলাটা, কিন্তু এত বেশি হিসেব করাটা কখনোই ভালো না যে আপনার ইচ্ছে, আপনার খাওয়া দাওয়া সেগুলোর উপরে প্রভাব পড়বে। একজন ইউটিউবার আপুকে দেখেছি, উনি থাম্বনেলের উপর লিখেছেন যে 1 কেজি গরুর মাংস দিয়ে পুরো মাস পার করে ফেলে, এটা কিভাবে সম্ভব? আমি তো ওই জিনিসটা ভেবেই পাই না। 1 কেজি গরুর মাংস দিয়ে কি পুরো মাস চলা সম্ভব? এই ধরনের থাম্বনেল বা এই ধরনের ভিডিও কেন বানাই? আমরা যে ভিডিওগুলো আপলোড করি বা আমাদের যারা ফলোয়ার আছে তারা কিন্তু এই জিনিসগুলো ফলো করে। এমন কিছু আজগুবি জিনিস আপনারা আপলোড করবেন না।
বা যেটা মানানসই নয় সেটা কোনোদিন আপনার ভিউয়ার্সদের সাথে শেয়ার করবেন না। এই জিনিসগুলো মাঝে মধ্যে কিন্তু হাস্যকর মনে হয়। আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু খাবারটা খুবই প্রয়োজনীয়। আর সেই খাবার নিয়ে যদি আপনারা এত হিসেব করেন তাহলে তো হবে না। আমিষ, শর্করা, প্রোটিন সব ধরনের খাবার কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। তো খাবারের ক্ষেত্রে কখনোই হিসেব করবেন না। অন্যান্য যে অযথা খরচগুলো আছে সেগুলোর দিকে নজর দিন। আপনি একটা সময় দেখবেন নিজে যদি কিছু খেতে ইচ্ছে করে তখন মনে হয় না আমার এটা না খেলেও চলবে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই সেটা করতে পারবেন না। ওরা যখন যেটা চায় সেটা কিন্তু ওদেরকে দিতেই হবে। আর ওদেরকে ওইভাবেই বড় করুন, বেহিসেবি না, ওদেরকেও হিসেবই করে তুলুন যে অযথা টাকা নষ্ট করো না, কিন্তু ওদেরকে তো পরিপূর্ণ খাবারের তালিকাটা প্রতিদিনের দিতে হবে যাতে ওরা সঠিকভাবে বড় হয়ে উঠতে পারে। আমার আজকের এই কথাগুলো হয়তো কারোর কাছে খারাপ লাগবে, আবার কারোর কাছে ভালো লাগতে পারে। যাদের কাছে খারাপ লাগবে আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি খারাপ লাগার জন্য কোনো কথা বলিনি। আসলে আপনার যারা ফলোয়ার আছে, আপনি কি করছেন, সে কিন্তু এই জিনিসগুলো ফলো করে। আপনি যেভাবে চলছেন সে কিন্তু ওইভাবেই চলার চেষ্টা করবে। হয়তোবা দেখবেন আপনার সাথে তার নাও মিলতে পারে। তো ওইভাবে চলতে গিয়ে কিন্তু আসলে আরেকজনের সমস্যা হয়ে যাবে। যেটা বাস্তব সেটাই তুলে ধরুন। মিথ্যে দিয়ে আসলে কখনো সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না। কথা বলতে বলতে কিন্তু অনেক কাজকর্ম করে নিয়েছি। প্রত্যেকটা রুমের বিছনাগুলো ঝাড়ু দিলাম, সোফাটা ক্লিন করলাম। তারপরে কিন্তু এই যে রান্নাঘরে চলে এসেছি। সন্ধ্যার পরপর কিন্তু অনেক থালা বাসন জমে, সেগুলো আমার ভাগ্নি ধুয়েছিল। আমি এখন জায়গা মতো রেখে দিচ্ছি। তারপরে কিন্তু এই যে ছেলেদের পড়ার টেবিলে চলে এসেছি। পরীক্ষার পড়া পড়াচ্ছি, ওর আগে থেকেই পড়ছে। আর আমি ফাঁকে ফাঁকে এসে পড়া নিচ্ছি, আবার লেখা দিচ্ছি। আর এই যে এটা কিন্তু আমার বড় ছেলের রুম। সে কিন্তু কম্বলের নিচে শুয়ে শুয়ে পড়ছে, একা একাই পড়ে রুমের মধ্যে। এসে এসে দেখে যায়, ও যেহেতু উপরের ক্লাসে পড়ে ওকে একাই পড়তে দেই। দুজনের সাথে বসলে কিন্তু খুব ডিস্টার্ব করে, সেই জন্য সে একাই পড়ছে। মাশাল্লাহ, আমার ছেলেটা কিন্তু বড় হয়ে গেছে, একা একা এখন পড়তে পারে। ওদেরকে পড়ায় বসিয়ে দিয়ে কিন্তু আমি চলে এসেছি আমার নভেম্বর মাসের হিসেবটা করার জন্য। জীবনের ফার্স্ট টাইম হিসাব করতেছি। আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যে আমার প্রতি মাসে কত খরচ হয়। আমি এখন একটা আন্দাজ করতে পারবো। আর এই যে দেখুন আমি কিন্তু মানে কোন খাতে কত টাকা খরচ হয়েছে সেটা লিখে নিচ্ছি। প্রথমে কিন্তু মুদির দোকান থেকে আমি কি মাল এনেছি সেটা লিখলাম। আমি কিন্তু মুদির দোকান থেকে যে মালগুলো আনি সেটা কিন্তু মাস কি বাকি আনি, খাতায় লিখে রাখি বা দোকানেও লিখে রাখে। আর এই মাসে কিন্তু আমি লিখে রাখাতে আমার সুবিধা হয়েছে। মুদির মাল, তারপর মাছের বাজারে কত খরচ হলো, মুরগি প্লাস মাংস, সবজি, বাচ্চাদের টিফিন, ওদের রিক্সা ভাড়া, তারপর ওদের স্কুলের বেতন, স্যারের বেতন, হুজুরের বেতন, এগুলো কিন্তু আমি প্রত্যেকটা ধাপে ধাপে লিখে নিচ্ছি। আর এই লেখাগুলো কিন্তু আমি গত মাসে যে একটা খাতায় লিখেছিলাম সেই হিসেব থেকে কিন্তু যোগ করে এনে এখানে লিখতেছি। অন্যান্য খরচ কমাতে না পারলেও কিন্তু একটা মজার ব্যাপার হয়েছে কি জানেন, মুদি মালের বাজার থেকে কিন্তু আমার অনেক টাকাই খরচ কমিয়ে এসেছে। আমার হাজবেন্ড কিন্তু বলতেছে মাশাল্লাহ আমার বউ কিন্তু খুব হিসেবি হয়েছে, অনেক টাকাই কিন্তু খরচ কমিয়ে ফেলেছে। আসলে এখানে যা যা খরচ লিখছি তা তো দেখতেই পাচ্ছেন, সব বাচ্চাদের নিচেই খরচ, এখানে কমানোর কোনো কিছু নেই। এই মাসে আমার মুদির দোকানের খরচ এসেছে 21,245 টাকা। অন্যান্য মাসে দেখা যেত 30-32 হাজার টাকা আসতো। তো অনেকটাই কম এসেছে, কারণ আয়েশা যেহেতু বড় হচ্ছে ওর দিকে কিন্তু খরচটা এখন কম হয়, সেজন্য টাকার পরিমাণও কমে এসেছে। আর মাছ মনে হয় 8,000 টাকার উপরে এসেছে, মুরগি 4,000, তারপর সবজি 2-2.5 হাজার, এই যে বাচ্চাদের টিফিন 8,000-এর উপরে, ওদের রিক্সা ভাড়া 7,500, খালার বেতন 7,000, স্কুলের বেতন সব তো দেখতেই পাচ্ছেন। ওদের যে স্কুলের স্যার আসে, স্যারের বেতন 9,000, হুজুরের বেতন 3,000। এই যে দেখুন আমি কিন্তু নভেম্বর মাসে হিসেবটা এখানেই তুলে রেখেছিলাম। লেখার অবস্থা কিন্তু খুবই খারাপ। সারাদিনের ক্লান্তিতার পরে কিন্তু লিখতে গেলে আর লিখতে ইচ্ছে করে না, তারপরও জোর করে হিসাব রেখেছি। কাটাকাটি হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ আমি যে 1 মাসের হিসাবটা রাখতে পেরেছি। আর কোন কোন খাতে আমি টাকাগুলো পেয়েছি সেগুলোও কিন্তু লিখে রেখেছি। বাসা ভাড়া পেয়েছি, আর সাথে আমার হাজব্যান্ডের ব্যাংকের টাকা তুলেও খরচ করেছি। সংসার মানে কিন্তু প্রচুর খরচ। আর প্রথম থেকেই যেটা বলে আসতেছি, বাচ্চারা থাকলে আপনি কোনো খরচই কমাতে পারবেন না। ওদেরকে
পর্যাপ্ত ও পরিপূর্ণ একটা সুন্দর ভবিষ্যৎ দিতে গেলে কিন্তু এই খরচগুলো অবশ্যই করতে হবে। কিছু করার নেই। আর এই যে দেখুন, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কোন খাতে আমার কত টাকা খরচ হয়েছে। এখন টোটাল একটা হিসেব করব। আর গত নভেম্বর মাসে কিন্তু আমার এক্সট্রা একটা খরচ হয়েছে, কারণ আমি টিভি কিনেছিলাম। টিভি কিনতে কিন্তু আমার অনেক টাকা লেগেছে। এখন টোটাল হিসাবটা করছি। টোটাল হিসাবটা করে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কেমন লাগছে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা আমার সংসারের খরচ সম্পর্কে জানতে চান তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিলাম। টোটাল সংসারের খরচ কিন্তু বের হয়েছে ১,১৬,১৬০ টাকা। কম বেশিও হতে পারে, মাঝে মধ্যে হিসেবে কিন্তু গড়মিলও হয়েছে। মাথা যখন গরম ছিল তখন হয়তো লিখিনি বা বেশি লিখেছি ওরকম কিছু। আর টিভির প্রাইস কিন্তু ছিল ১,৫,০০০ টাকা। তো সব মিলিয়ে কিন্তু এখানে এসেছে ২,১৬,১৬০ টাকা। তো এখানে কিন্তু আমি আরেকটা এক্সট্রা খরচ লিখে নিচ্ছি। আমি ৩০,০০০ টাকা এখানে এক্সট্রা লিখেছি, কারণ আমি যেহেতু বাড়ি ভাড়া দেই না, নিজের বাড়িতে থাকি, তো ঘর ভাড়াটা সহই হিসেব করলাম। ঘর ভাড়া দিয়ে যদি হিসেব করি তাহলে কিন্তু আমার প্রায় ২,৫০,০০০ টাকার মতোই আসে। যদি ঘর ভাড়া দিয়ে থাকতাম, ভাড়া তো দিতেই হতো, একটা আন্দাজ করে নিলাম আর কি। আর এই যে দেখুন, ডিসেম্বর মাসের জন্য কিন্তু আমি এগুলো লিখে নিয়েছি আবার। আর যে খরচগুলো একটু কম আসে, যেমন খালার বেতন, স্কুলের বেতন, স্যারের বেতন মাসে একবার দিলে হয়, সেগুলো কিন্তু একটা বক্সে করে লিখে নিয়েছি। শুধু নাম উল্লেখ করে লিখে নিলেই হবে। আর কোন কোন খাতে টাকাগুলো পাবো সেগুলো কিন্তু এখানে আমি লিখে নিয়েছি। এখন যেহেতু ডিসেম্বর মাস, ভাড়াটিয়ারা ভাড়া দিবে, সেজন্য কিন্তু কোন কোন ফ্ল্যাট থেকে কত টাকা আসবে সেটা আমি উল্লেখ করে রেখে দিচ্ছি। আর ভাড়া হাতে আসলে কিন্তু মাত্র ১ সপ্তাহ বা ১০ দিন, তার মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। আবার হাসব্যান্ডের টাকা তুলেই কিন্তু খরচ করতে হয়। তো আজকের জন্য কিন্তু আমি এখান থেকেই বিদায় নিব। আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।